সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রভাত। এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমরা গতকাল যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হলো প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে ফ্লোচার্টের গুরুত্বটা কী, বা ফ্লোচার্ট কীভাবে করতে হয়, এটা আবশ্যকতা কী, সেটাও আমরা জেনেছি। আজকে আমরা গতকালের যে সমস্যাটা আমরা করেছিলাম, তবে তোমাদের যদি স্মরণে থাকে আমি বলেছিলাম এগুলো হলো খুব ছোট্ট একটি প্রোগ্রাম, যেটাকে আমি কালকে বলেছিলাম টয় টাইপের প্রোগ্রাম, খেলনা ধরনের প্রোগ্রাম। সেটার ফ্লোচার্ট আমরা করেছিলাম। সেই সমস্যাটা কী ছিল? সমস্যাটা ছিল তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করা। আমি গতকাল বলেছিলাম যে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করা আমরা যারা মানুষ তাদের জন্য কোনো বিষয় না। এটি যদি একটি কাগজে তিনটি সংখ্যা লেখা থাকে, আমরা অনায়াসে এক পলকের মধ্যে বুঝে যেতে পারি যে কোন সংখ্যাটি বড়। কিন্তু কম্পিউটারের বুদ্ধিমত্তা এ ধরনের না, বা কোনোভাবেই এই পর্যায়ে নয়। কম্পিউটারের দিয়ে কাজ করাতে হলে প্রতিটা স্টেপ খুব সূক্ষ্মভাবে কম্পিউটারকে ধরিয়ে দিতে হয়, এবং সেই সূক্ষ্ম স্টেপগুলোকে বলে অ্যালগোরিদম। অ্যালগোরিদমের চিত্ররূপকে বলে ফ্লোচার্ট। কালকে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমরা কালকে দেখেছি, গতকালের ক্লাসে দেখেছি যে তিনটি ভাবে আমরা সেই ফ্লোচার্টটি এঁকেছি। একই সমস্যা সমাধানের জন্য তিন ধরনের ফ্লোচার্ট আমরা দেখেছি। দেখতে আপাত দৃষ্টিতে তারা বিভিন্ন রকম হলেও আলটিমেটলি আউটপুট ছিল একই। যদিও এই অনলাইন ক্লাসটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যে যাতে যে একদম নভিস সেও যেন কিছু বুঝতে পারে। সুতরাং তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, এটা বোঝার ক্ষেত্রে তোমাদের খুব একটা সমস্যা হবে না। তবে তোমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার বক্তব্য শুনতে হবে। এটা যেহেতু একটি বিজ্ঞানের ক্লাস, সুতরাং তোমাকে সম্পূর্ণ রকম মনোযোগ দিয়ে দিতে হবে। আমি তোমাদের সাথে যখন সরাসরি বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করেছি, তখন আমি বিভিন্ন সময় বলেছি যে টিচার্সরা কোনো নায়ক নায়িকা নয়। তাদের অ্যাপিয়ারেন্স এবং তাদের কথা বলার ধরনের মধ্যে নানান সমস্যা থাকতে পারে। তাদের অ্যাপিয়ারেন্স দিয়ে তুমি ক্লাসের মনোযোগে হওয়ার চেষ্টা করতে পারো। তারা কোনো সেলিব্রিটি নয়, তারা খুব সুন্দরভাবে কথা বলতে পারবে এরকমটা নাও হতে পারে। তোমাদেরকে ধৈর্য ধরে টিচারের কথাটা শেষ পর্যন্ত শুনতে হবে, তার বক্তব্যটা তোমাদের ভালো করে খেয়াল করতে হবে, এবং বক্তব্য দেওয়ার সময় তোমাদেরকে অবশ্যই বিভিন্ন পয়েন্টগুলো নোট করে রাখতে হবে। এছাড়া আমার এখানে যে প্রদর্শনী বোর্ডটা বা পৃষ্ঠাগুলো আছে, সেই পৃষ্ঠাগুলো থেকে তোমার যেগুলো এখানে ইতিমধ্যে লেখা হয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে লিখে নিতে হবে, নোট নিতে হবে। আমি যে কথাগুলো বলবো তোমার কাছে যতই অনাকর্ষণীয় বা বিরক্তিকর, বোরিং মনে হোক না কেন, তোমাকে ধৈর্য ধরে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তোমাকে অনলাইনে থাকতে হবে, তাহলেই তুমি শিখতে পারো। এবং তুমি যদি ধৈর্য ধরে ধারাবাহিকভাবে আমি যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে নেব সেগুলো যদি তোমরা শোনো, তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবে। কিন্তু তোমাদেরকে এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং আমার কথাগুলোর দিকে তোমার মনোযোগ দিতে হবে,
সেই কথাগুলোকে প্রয়োজনে নোট নিতে হবে। আমরা এখন আমাদের পাঠে মনোযোগী হই। আমরা এখানে আজকে কি করব? আজকে আমরা গতকাল যে ফ্লো চার্টের চিত্ররূপ এঁকেছিলাম সেই ফ্লো চার্টের কোডগুলো লিখব। কোড আমরা কোন ভাষায় লিখব? কোড আমরা লিখব সি ভাষায়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কোডগুলো লিখব। এখানে প্রথমত তোমাকে মনে হবে যে এখানে মানে খুব কঠিন কিছু লিখেছি। আসলে তুমি যদি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবে এখানে অত কঠিন করে লেখা কিছু নেই, খুব সিম্পল কিছু জিনিস এখানে বলা হয়েছে। গত কালের ক্লাসে প্রথম যে ফ্লো চার্টটা এঁকেছিলাম, তোমার যদি স্মরণে থাকে অথবা তুমি যদি এটা বাসায় আবার দেখে থাকো তাহলে দেখবে যে সেখানে ফ্লো চার্টে লিখেছিলাম ইফ এলস এর ব্যবহার। ইফ এলস ইফ এলস এর প্রয়োগ। ইফ এলস এর প্রয়োগ সেই ফ্লোচার্টের ওখানে লেখা ছিল ইফ এলস এর প্রয়োগ। আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে ইফ এলস এটা তুমি ধৈর্য ধরে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং সেখানে আমি এটা কিভাবে ব্যবহার করছি সেটা দেখব। এখানে দেখো যে শুধুমাত্র দুটি শব্দ আছে, ইফ তারপর ডট ডট ডট। এই ডট ডট দিয়ে বোঝানো হয়েছে এই ইফের পরে কিছু কিছু কথা থাকবে যেটা ওখানে উল্লেখ করা হয় নাই। এলস এলস এর পরে আবার ডট ডট ডট, সেখানেও কিছু কথা থাকতে পারে। এখানে আমরা যদি একদম এই কোডের মধ্যে আসি তাহলে কিছু প্রাসঙ্গিক কথা বলে নিতে হবে। এটাকে বলে হলো তোমার stdio.h, এটাকে বলে লাইব্রেরি ফাংশন হেডার ফাইল। stdio.h এইটাকে বলে হেডার ফাইল। তুমি আপাতত এগুলো একটু জাস্ট নোট নিয়ে রাখো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। এই লাইনটা খেয়াল করো, এখানে লেখা আছে ABC, ম্যাক্স। এর আগে একটা শব্দ লেখা হয়েছে ইন্ট। এই ইন্টের অর্থ হলো ইন্টিজার, মানে এখানে বোঝানো হচ্ছে কম্পিউটারকে বলে দেয়া হচ্ছে যে এ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। অনুরূপভাবে বি, সি এবং ম্যাক্সিমাম ও একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে যে চারটি সংখ্যার কথা বলা হয়েছে এ, বি, সি, ম্যাক্স, এই চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটা কম্পিউটারকে আগেই বলে দেয়া আছে। এই কম্পিউটারকে আগেই বলে দেওয়ার বিষয়টিকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন আমরা এগুলো আবার পরবর্তীতে আলোচনা করব। কালকে দেখো সামন্তরিকের মতো একটা বক্সের ভিতরে লেখা ছিল এ বি সির মান গ্রহণ, অথবা এ বি সি লিখে পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া ছিল, মানে ইউজারের কাছ থেকে সে এই নাম্বারগুলো নিবে, কম্পিউটার এই নাম্বারগুলো ইউজারের কাছ থেকে নেবে। এবং আমি তখন বলেছিলাম প্রোগ্রামার এটার ব্যবস্থা প্রোগ্রামে করে রাখবে, সেই অর্ডারটাই হলো এখানে দেয়া আছে। এটাকে আমরা বলি স্ক্যান ফরম্যাট, SCANF
এফ দিয়ে বোঝানো হচ্ছে ফরম্যাটেড। ফরম্যাটেড স্ক্যান, স্ক্যানের দিয়ে বোঝানো হচ্ছে কম্পিউটার ইউজারের কাছ থেকে একটা তথ্য সংগ্রহ করবে এবং এটার ফরম্যাট বা কি গঠনে হবে সেই গঠনটা এক্সপ্লিসিটলি এখানে বলে দেয়া আছে। এক্সপ্লিসিটলি মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলে দেয়া আছে যে এই স্ক্যান এর ফরম্যাটটা কি হবে, এই ইনপুট নেওয়ার ফরম্যাটটা কি হবে। এখানে তুমি দেখো লাল কালিতে কিছু কথা লেখা আছে, লাল কালিতে, এই লাল কালিতে যে কথাগুলো লেখা আছে এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব। ফরম্যাট স্পেসিফায়ার এবং এখানে এ বি সি নাম্বার ইনপুট নিতে বলা হচ্ছে। গতকালের ফ্লোচার্ট যদি তুমি খেয়াল স্মরণে রাখো বা তোমার সামনে থাকে, তুমি সেখানে দেখবা যে একটা আয়তাকার বক্সের ভিতরে লেখা আছে ম্যাক্স ইকুয়াল টু এ। এটাই সেই লাইন যেটা ওখানে লেখা আছে। এবার আসো যেটা আমাদের মূল এই ক্লাসের বিশেষ করে যেটা সবচেয়ে লক্ষণীয় সেটাতে দেখাও। এই দুটো লাইন আমাদের এই ক্লাসের সবচেয়ে মূল লক্ষণীয় বিষয়। এই দুটো লাইন সবচেয়ে মূল কারণ এখানে যুক্তিটা উল্লেখ করা আছে। সেই যুক্তিটা কি? সেটা হলো এখানে বলা হচ্ছে ইফ, যদি ভিতরে যে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে যে কথাগুলো লেখা আছে এটাকে বলে শর্ত, কন্ডিশন। এখানে শর্তটা কি লেখা আছে? যদি বি ম্যাক্সিমামের চেয়ে বড় হয়, যদি বি ম্যাক্সিমামের চেয়ে বড় হয় তাহলে সে কি করবে? কালকের ফ্লো চার্টে যদি তুমি খেয়াল দেখো সেখানে ডান দিকে ইয়েস, যদি উত্তরটা ইয়েস হয় তাহলে সে কি করবে? সেখানে সে ম্যাক্সিমামের ভ্যালুটাকে বির ভ্যালুতে উন্নীত করবে। বি যদি ম্যাক্সিমামের ভ্যালু থেকে বেশি হয় তাহলেই শুধু এই কাজটা করবে। আর যদি না হয়, গতকাল যেটা দেখবা যে নোল একটা লাইন দেওয়া আছে, যদি না হয় তাহলে সেই কাজটা করবে না, সে নিচে চলে যাবে, নিচের লাইন বা স্টেটমেন্টের কাজে চলে যাবে। সেখানে ডানে এবং নিচে দুদিকে দেয়া ছিল, ডানে দেয়া ছিল ইয়েস, নিচে দেয়া ছিল নো। তোমার যদি সেটা স্মরণে থাকে বা তুমি ওখান থেকে দেখে নাও, সেই ডান দিকের কাজটা হলো এই কাজটা। নিচে চলে আসলো, নিচে চলে আসার পর আবার একটা লজিক পরীক্ষা ছিল একটা ডায়মন্ড শেপের বক্সের মধ্যে। সেই লজিক পরীক্ষাটা ছিল যে সি ম্যাক্সিমামের চেয়ে বড় কিনা। এখন সেটাই ওখানে যেটা ডায়মন্ড বক্সের দেয়া ছিল চিত্ররূপে, এখানে সেটা লেখা আছে একটা স্টেটমেন্ট আকার। স্টেটমেন্ট ইফ ব্র্যাকেট প্রথম বন্ধনী এর ভিতরে শর্তটা দেয়া আছে ম্যাক্স সি চাইতে ছোট কিনা বা সি ম্যাক্সের চাইতে বড় কিনা। যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে ওখানে দেখো ডান দিকে একটা বক্সের মধ্যে লেখা ছিল ম্যাক্স ইকুয়াল টু সি, এখানেই সেই জিনিসটা লেখা হয়েছে। এবং তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দেয়া আছে। এখানে সেমিকোলন দেয়া আছে, এখানেও সেমিকোলন দেয়া আছে, এখানে সেমিকোলন দেয়া আছে, এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন, এখানে একটা সেমিকোলন হবে, স্পেসের কারণে ওটা দেওয়া হয়নি। প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকোলন আছে। সি প্রোগ্রামিং ভাষার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনে রাখার মতো বিষয় যে প্রত্যেকটি লাইন শেষ করতে হবে একটি সেমিকোলনের মাধ্যমে। এই তিনটা max is equal to a, if max is less than b, max equal to b, if max is less than c, max equal to c। এই তিনটা লাইন এক্সিকিউট করার মধ্য দিয়ে কম্পিউটার ম্যাক্সিমাম নাম্বারটা সম্পর্কে অবগত হয়ে যাবে, সে বুঝে যাবে যে এটাই ম্যাক্সিমাম নাম্বার। এবং তাকে কি করতে বলা হচ্ছে? প্রিন্টএফ
এটা হলো প্রিন্ট ফরম্যাট। প্রিন্ট মানে হলো যে মনিটরে ইউজারকে আউটপুট দেখাবে যে ম্যাক্সিমাম নাম্বারটা কত। এইখানে দেখো আবার সেই ফরম্যাট স্পেসিফায়ারটা লাল কালিতে লেখা আছে। এখানেও যেগুলো লাল কালিতে লেখা ছিল ফরম্যাট স্পেসিফায়ারগুলো আমি এখানে লাল কালিতে লিখেছি। এবং ম্যাক্সিমাম ইকুয়াল টু, এই কথাটা ইউজারের বোঝার জন্য, এই কথাটা দেওয়া হয়েছে ইউজারের বোঝার জন্য। এটা একটা ইউজার ফ্রেন্ডলি কিছু শব্দ বা অক্ষর লেখা আছে, ম্যাক্সিমাম ইকুয়াল টু, এবং এইখানে লেখা আছে ম্যাক্স। এই ম্যাক্স লেখা থাকার কারণে সে ভ্যালুটা মনিটরে শো করবে। তারপরে মনিটরে শো করার পরে সে তার কাজটা শেষ করে ফেলবে। তাহলে আমরা প্রথম ফ্লো চার্ট সম্পর্কে গতকাল জেনেছি। আর আজকে আমরা যেটা জানলাম যে সেই ফ্লো চার্টটা বাস্তবায়নের জন্য কি করতে হবে। খুব ছোট্ট সমস্যা, তার ছোট্ট ফ্লো চার্ট, তার খুব ছোট্ট একটি প্রোগ্রাম বা কোড, যেটা আমরা সি ভাষায় লিখেছি। এখন আমরা যাব দ্বিতীয় ফ্লো চার্টের জন্য যেটা করণীয়। তোমাদের হাতের কাছে যদি তোমাদের নোট খাতা থাকে, তোমরা সেই খাতা থেকে দ্বিতীয় ফ্লো চার্টটা বের করে ফেলবে। শিক্ষার্থীরা তোমরা আশা করি ইতিমধ্যেই নোট আইসিটি নোট খাতা থেকে দ্বিতীয় ফ্লো চার্টটি বের করে রেখেছ। আমরা সেই দ্বিতীয় ফ্লো চার্টের উপরে এখন কথা বলব। এখানে দেখো প্রথাগতভাবে অনেক কিছু প্রথমে লিখতে হয়, যেগুলো আবশ্যক সেগুলো আমি এখানে লিখে নিই। মূল বিষয়টাতে ফোকাস করার জন্য শুধু যেটুকু মূল লজিক পার্ট, সেই লজিক পার্টটুকুই আমি এখানে লিখেছি। এর আগে বেশ কিছু লাইন বা কোড তোমাকে লিখতে হবে। নাম্বার 3টি ইনপুট নেওয়া হয়েছিল, সেটাও এখানে লিখিনি, কিন্তু এর আগে সেটা থাকতে হবে। আমি শুধু এখানে লজিক অংশটা লিখেছি, যেখানে শুরু হয়েছিল ইফ দিয়ে, সেই জায়গাটাতেই আমি এখানে লিখেছি। তুমি তোমার ফ্লো চার্টে দেখো প্রথমেই একটা ডায়মন্ড বক্সের মধ্যে লেখা আছে যে ইফ এ, মানে ওখানে লেখা আছে যে এ বি এর চেয়ে বড় কিনা। এখানে সেটা ইফ দিয়ে লেখা হয়েছে। ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটা এই লাল কালিতে যেগুলো লেখা আছে তার মানে বোঝানো হয়েছে এই লাল কালি মোটা করে দিলাম, বোল্ড করে দিলাম। এই বোল্ড টুকুর ভিতর যা লেখা, বোল্ড টুকুর মধ্যে যা লেখা আছে এটা হলো গ্রামারের অংশ, এটা অবশ্যই দিতে হবে। আর এখানে ভিতরে যে কন্ডিশনটা লিখেছি সেটা সমস্যা নির্ভরশীল। সমস্যাটা যেভাবে তুমি সমাধান করতে চাচ্ছ তার উপরে নির্ভরশীল। এখানে বলা আছে এ ইজ গ্রেটার দেন বি কিনা, এ ইজ গ্রেটার দেন বি কিনা। এখানে তুমি দেখো কিছু জিনিস লাল কালিতে লেখা আছে ইফ এলস, ইফ এলস, এবং খুব বড় মোটা করে লিখে দিয়েছি বোঝানোর জন্য যে এটা হলো একটা ইফ এলস লজিক। গতকালের ফ্লো চার্টের ওখানে লেখা দেখো, লেখা ছিল নেস্টেড ইফ, নেস্টেড ইফ, নেস্টেড ইফ এলস এর প্রয়োগ, নেস্টেড ইফ এলস এর প্রয়োগ। এই নেস্ট কথাটা লেখার কারণ আছে। নেস্টেড অর্থ হলো
এটা একটা ইফ এলস লজিক, সেই লজিকের ভিতরে আবার ইফ এলস দেয়া আছে, সেই লজিকের ভিতরে আবার ইফ এলস দেয়া আছে। ইফ এর ভিতরে ইফ এলস আরেকটা পেয়ার আছে, পেয়ার, আবার এলস এর এখানেও ইফ এলস আরেকটা পেয়ার আছে, ইফ এলস এর ভিতরেই আবার পেয়ার আছে। এটা অনেকটা ফান টাইপের বক্স আমরা অনেক সময় তৈরি করি বন্ধু বান্ধবদের জন্য। দেখা যায় বন্ধু বান্ধবদের এক বন্ধুকে বিশাল একটা বক্স গিফট করেছে এই সাইজের। বন্ধু তো খুব খুশি, নিশ্চয়ই আমাকে বড় কিছু দিয়েছে। সে প্রথমে প্যাকেটটা খুললো, খুলে দেখে সেটার ভিতরে আরো ছোট একটা বক্স। সে কিছুটা হতাশ হলেও সে ওটাও খুলে আরো একটা ছোট বক্স। এই করতে করতে অনেক সময় দেখা যায় ভিতরে একদম ছোট্ট একটা কিছু থাকে, হয়তো আছে একটা গোলাপ ফুল বা সামথিং ভালো কিছু, যেটা দেখে বন্ধু খুশি হবে। কিন্তু সাইজটা, প্রথম প্যাকেটের সাইজটা খুব বড় ছিল। এটা অনেকটা নেস্টেড ইফ এলস এর সাথে তুমি তুলনা করতে পারো। বক্সের ভিতরে বক্স, তার ভিতরে বক্স, তার ভিতরে এখানে ইফ এলস, তার ভিতরে ইফ এলস, আবার এটার ভিতরে ইফ এলস। এই জন্য এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস এর প্রয়োগ। নেস্টেড ইফ এলস এর প্রয়োগ, এটা তুমি খাতায় নোট করে নাও, নেস্টেড ইফ এলস এর প্রয়োগ। এখন আমরা এটার কার্যকারিতায় আসি। কম্পিউটার এখানে পরীক্ষা করছে যে এ বির চাইতে বড় কিনা। উত্তর যদি ইয়েস হয়, তুমি সেখানে দেখো ডান দিকে একটা লাইন দেয়া আছে, বাম দিকে আরেকটা লাইন দেয়া আছে। ডান দিকের লাইনে কি লেখা আছে? নো। বাম দিকের লাইনে লেখা আছে ইয়েস। সরি, বাম দিকে যে ইয়েস লেখা আছে, অর্থাৎ ইয়েস অর্থাৎ হলো যে এ যদি বি এর বড় হয়, আসলেই যদি বড় হয়, ইউজার যে নাম্বারগুলো দিয়েছে তাতে যদি এ দেখা যায় বি এর চাইতে বড়, সেক্ষেত্রে কম্পিউটার এখানে আসবে। সে এবার চেক করবে ইফ আমি আবার পুনরাবৃত্তি করে দিলাম তোমার মনোযোগ আকর্ষণের জন্য। এখানে একটা শর্ত দেয়া আছে, যদি সি বড় হয়, এ যদি সি বড় হয়, তাহলে আমরা তো আলটিমেট ফলাফল পেয়ে গেলাম যে এ বি এরও বড়, এ সি এরও বড়। তাহলে তিনটাই সংখ্যা, তার মধ্যে অন্য দুটোর যে যদি সে বড় হয় তাহলেই সে বৃহত্তম। সেজন্য এখানে কম্পিউটারকে বলা হচ্ছে তুমি রেজাল্টটা প্রিন্ট করে দাও, প্রিন্ট ম্যাক্সিমাম ইজ এ। এখানে লাল কালিতে ফরম্যাট স্পেসিফায়ারটা লেখা আছে লাল কালিতে। এই কোটেশন মার্ক দুটো তোমার প্রোগ্রামের অংশ, এটা অবশ্যই দিতে হয়। এই কালো কালিতে যেটুকু লেখা আছে এটা প্রোগ্রামারের ইচ্ছাধীন, প্রোগ্রামার এখানে যা লিখে দেবে ওখানে তাই আসবে। এখানে তুমি যদি একটা ভুল বানান দাও, কম্পিউটার এটাতে মাইন্ড করবে, কম্পিউটার তার কাজটা সঠিকভাবেই করবে। এখানে ইউজার প্রোগ্রামার যা লিখবে ইউজারকে কম্পিউটার তাই দেখে। কিন্তু এই কোটেশন মার্ক দুটো প্রোগ্রামের অংশ, %d এটা লিখতে হবে, এটা ফরম্যাট স্পেসিফায়ার। কোন সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার? এ এর ফরম্যাট স্পেসিফায়ার। এই এ লেখার কারণেই রেজাল্টটা মনিটরে কম্পিউটার শো করবে। যদি এটা না হয়, যদি সি এর চাইতে বড় হয়, তাহলে কি লিখবে? প্রিন্টএফ ম্যাক্সিমাম ইজ সি। লজিকটা কি আছে? এ যদি সি বড় হয় তাহলে এই কাজটা করবে। এলস যদি না হয়, এলস এলস শব্দটি এটার মিনিং হলো যে যদি ওটা না হয় তাহলে কম্পিউটার প্রিন্ট করবে যে সি ম্যাক্সিমাম। কারণ আগে আছে বলা আছে এ বির বড়, এখন সি যদি এর বড় হয় তাহলে সি ম্যাক্সিমাম, সেই জন্য এখানে এই লাইনটা লেখা আছে। এখন এই শর্তটা যদি সত্য না হয়, মানে বি যদি এর বড় হয়, তাহলে কি হবে? তাহলে এখানে আসবে।
এলস বি যদি এর বড় হয় তাহলে এখানে চলে আসবে। এখন যেহেতু এর সাথে কম্প্যারিজনে বি বড়, ইউজার যার নাম্বার দিয়েছে তাতে এর সাথে তুলনা করে কম্পিউটার দেখলো বি বড়, সেক্ষেত্রে কম্পিউটার এই অংশে চলে আসবে। এখন একটা টেস্ট করতে হবে স্বাভাবিকভাবেই, যেটা আমাদের ফ্লো চার্টে ছিল রাইট সাইডে, নো সাইডের যেটা ছিল সেই কাজটা এখানে করবে। নো সাইডে যে কিন্তু দেখো সেখানে আবার একটা টেস্ট, সেই টেস্টটা কি বি সির চাইতে বড় কিনা। এটার উত্তর যদি ইয়েস হয়, বি যদি সির বড় হয়, তুমি দেখো ফ্লো চার্টে আরো রাইটের দিকে একটা লাইন চলে গেছে, সেখানে লেখা আছে ম্যাক্সিমাম ইকুয়াল টু বি। এখানেও সেই ফরম্যাট স্পেসিফায়ার এগুলো সব ঠিক সঠিকভাবে দিতে হবে, নয়তো প্রোগ্রাম কাজই করবে না। যদি বি সির চাইতে বড় না হয়, অর্থাৎ সি যদি বির চাইতে বড় হয়, তাহলে কি হবে? তাহলে এটা হবে কি হবে, যে এখানে আমি দেখেছি এখানে কেন এসেছে, বি এর চাইতে বড় সেই জন্য এসেছে। এখন আবার দেখা যাচ্ছে যে কম্পিউটার দেখলো তুলনা করে যে না সি বির চাইতে বড়, তাহলে আলটিমেটলি সি ইজ দ্য ম্যাক্সিমাম, সেই জন্য এখানে প্রিন্ট করলো ম্যাক্সিমাম ইকুয়াল টু সি। বারবার বলছি ফরম্যাট স্পেসিফায়ার এখানে এভাবে উল্লেখ করতে হয়। এবং লজিক কমপ্লিট, কালকে আমি বলেছি আবারও আজকে রিপিট করছি, কোনো একটা ফ্লো চার্ট যদি তুমি নিখুঁতভাবে 100% পারফেক্টভাবে আঁকতে চাও, তাহলে তোমাকে ওই সমস্যাটা সমাধানের জন্য সম্ভাব্য সকল যুক্তিগুলো ফ্লো চার্টের মধ্যে আসতে হবে। অল লজিক্যাল পসিবিলিটিস, ইচ অ্যান্ড এভরি লজিক্যাল পসিবিলিটিস তোমার ফ্লো চার্টের মধ্যে যৌক্তিক প্রক্রিয়ায় আসতে হবে, তাহলে তোমার সেই লজিকটা, সেই ফ্লো চার্টটা সঠিক এবং পূর্ণাঙ্গ। এই পৃষ্ঠায় আমরা যেটা দেখলাম সেটা হলো নেস্টেড ইফ এলস এর ব্যবহার। আবারও বলছি নেস্টেড ইফ এলস মানে এটার অর্থ হলো ইফ এলস, একটা বৃহত্তর ইফ এলস এর ভিতরে আবার ইফ এলস, ইফ এলস, সুতরাং এটাকে বলা হলো নেস্টেড ইফ এলস। আমরা এবার গতকাল যে তৃতীয় ফ্লো চার্ট করেছি সেটা কিভাবে প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হয়, সেটার কোড কিভাবে লিখতে হয়, সেটা আমরা এখন আবার সংক্ষেপে দেখব। তোমরা সেই তৃতীয় ফ্লো চার্টটি বের করাও। শিক্ষার্থীরা আশা করি তোমরা তৃতীয় ফ্লো চার্টটি সামনে নিয়ে অপেক্ষা করছ। প্রথম ফ্লো চার্টটা আমরা করেছি শুধু ইফ এর মাধ্যমে, ইফ লজিক ব্যবহার করে। দ্বিতীয় ফ্লো চার্টটা আমরা করলাম নেস্টেড ইফ এলস ব্যবহার করে। এই ফ্লো চার্টটা আমরা বাস্তবায়ন করব ইফ এলস ইফ এলস। আমি আবার বলছি, আমি থেমে থেমে বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ইফ এলস ইফ এবং এলস। ইফ ডট 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 এলস ইফ, এটা একসাথে উচ্চারণ করতে হবে, এটা একসাথে উচ্চারণ করতে হবে, ডট 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 এলস। ইফ এলস ইফ এলস এর প্রয়োগ করব আমরা এখন। তুমি 3 নম্বর ফ্লো চার্টে যদি দেখো, প্রথমে একটা ডায়মন্ড বক্সের ভিতরে, ডায়মন্ড শেপের বক্সের ভিতরে দেয়া আছে যে লজিকটা কি। এটা একটা
লজিকের কম্বিনেশন বা দুটো লজিককে অ্যান্ড অপারেটরের মাধ্যমে, লজিক্যাল অ্যান্ড অপারেটরের মাধ্যমে সমন্বিত করা হয়েছে। এটা একটা লজিক, এ বির চাইতে বড় কিনা, এর উত্তর 0 হতে পারে, এর উত্তর 1 হতে পারে। এ সির চাইতে বড় কিনা, এটা একটা লজিক, এর উত্তর 0 হতে পারে, 1 হতে পারে। শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাস, তোমাদের সাথে সরাসরি ক্লাসগুলোতে আমি অ্যান্ড লজিক সম্পর্কে বলেছিলাম। সেই লজিক টেবিলটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি একবার স্মরণ করে নাও। সেখানে যেটা ছিল, যদি 0 অ্যান্ড 0 হয় রেজাল্ট 0, 0 অ্যান্ড 1 হলে রেজাল্ট 0, 1 অ্যান্ড 0 হলে রেজাল্ট 0, শুধুমাত্র 1 অ্যান্ড 1 হলেই রেজাল্ট হয় 1। এখানে এটার ফলাফল 0 অথবা 1 হতে পারে, এখানে 0 অথবা 1 হতে পারে। যদি দুটি 1 হয়, অ্যান্ড লজিক, এটা একটা অ্যান্ড অপারেটর। এখানে দেখো দুবার অ্যান্ড চিহ্নটা দুবার ব্যবহার করা হয়েছে সি প্রোগ্রামিং ভাষায় অ্যান্ড লজিক বোঝানোর জন্য। অ্যান্ড চিহ্নটা দুবার ব্যবহার করতে হবে, একবার দিলে কম্পিউটার কাজ করবে না। তাহলে যদি এটাও রেজাল্ট 1 হয়, এটার রেজাল্ট 1 হয়, অর্থাৎ এটাও যদি ইয়েস হয়, এটাও যদি ইয়েস হয়, একমাত্র তখনই এই কাজটা করবে। এটা ইয়েস হওয়া মানে কি, এ বির চাইতে বড়, এটা ইয়েস হওয়া মানে হলো এ সি এর চাইতেও বড়, এবং দুটোই যদি 1 হয় তাহলে কম্পিউটারকে বলা হচ্ছে প্রিন্ট করো। এই পৃষ্ঠায় আবার আমি ফরম্যাট স্পেসিফায়ারটা সবুজ কালারে দিয়েছি, কোটেশন মার্কটা দিতেই হবে। ফরম্যাট স্পেসিফায়ারটা সবুজ কালারে দিয়েছি, সবুজ রঙের মাধ্যমে লিখেছি। তাহলে ম্যাক্সিমাম ইকুয়াল টু এ, এতে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই এখানে প্রিন্ট করবে কম্পিউটার। যদি এটা সত্য না হয়, সত্য শুধু হবে তখনই যখন এ বি এরও বড়, সি এরও বড়। কিন্তু যদি যে কোনো একটা শর্ত ব্রেক করে, অথবা দুটোই ব্রেক করতে পারে, দুটো 0 হতে পারে, অথবা যে কোনো একটা 0 হতে পারে, এই তিনটা, এই যে আমি তিনটা সমাবেশ বললাম যে 0 1 হতে পারে, 1 0 হতে পারে, এবং দুটোই 0 হতে পারে, এই তিন ধরনের সমাবেশের ক্ষেত্রেই এল এখানে চলে আসবে, এলজিফের মধ্যে আসবে। এলজিফের ভিতরে একটা শর্ত দেয়া আছে, ব্র্যাকেটের ভিতরে, প্রথম বন্ধনীর ব্র্যাকেটের ভিতরে একটা শর্ত দেয়া আছে যে কম্পিউটারকে বলা হচ্ছে তুমি চেক করো এবার বি সির চাইতে বড় কিনা। এখন যদি এটার উত্তর ইয়েস হয় তাহলে কম্পিউটার, তুমি তোমার ফ্লো চার্টেও খেয়াল করো, ইয়েস হলে কি করবে, নো হলে কি করবে। ইয়েস হলে লেখা আছে যে ম্যাক্সিমাম ইকুয়াল টু বি। যদি তা না হয়, এলস, যদি তা না হয় তাহলে সি ইজ দ্য ম্যাক্সিমাম। সেই জন্য কম্পিউটারকে বলা হচ্ছে তুমি প্রিন্ট করো ম্যাক্সিমাম ইকুয়াল টু সি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানেও আগে কিছু কথা, আগে কিছু স্টেটমেন্ট লিখতে হবে, শেষে কিছু জিনিস দিতে হবে, শুধু কনসাইজ করার জন্য, এই পৃষ্ঠার স্থান সংকুলন করার জন্য আমি শুধু লজিক অংশটুকু তোমাদের এখানে প্রদর্শন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গতকাল ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট কেন এটা আবশ্যক, এবং ফ্লোচার্ট করার কৌশলগুলো আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখলাম
যে সেই ফ্লোচার্টগুলো কম্পিউটারের বোধগম্য ভাষা, সি ভাষা, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত, সি ভাষায় কিভাবে কোডটা লিখতে হয় যাতে কম্পিউটার সেই সমস্যাটার সমাধান করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ কোডটি লিখিনি, শুধু লজিক অংশটুকু তুলে ধরেছি, তোমাদের ফোকাস করছি আর কি, তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য শুধু সেটুকু লিখেছি। তবে আমরা ধীরে ধীরে, তোমরা যদি ধীরে ধীরে এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকো, ধৈর্য ধরে শুনতে থাকো, একসময় তোমরা পূর্ণাঙ্গ কোড লিখতে সক্ষম হবে। তবে তোমাদেরকে ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো যতদিন পর্যন্ত না করোনা মহামারী দমিত হচ্ছে অথবা রিডিউস হচ্ছে, ততদিন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ অব্যাহত থাকবে। এটা কতদিন হবে সেটা আমরা কেউ জানি না। সুতরাং এই দীর্ঘায়িত লকডাউনের মাঝে এই অনির্দিষ্টকালের বিরতিতে আমরা সবাই, বিশেষ করে শিক্ষার্থী, তোমরা সবাই তোমাদের পাঠে মনোযোগী থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাকে কোনো ক্লাস করানোর ক্ষেত্রে বাধ্য করা যায় না। ক্লাস শেষ, তুমি ভিডিওটা অন করে চুপচাপ বসে আছো, সেটাও হতে পারে। তুমি খাতা নেওনি, বই নাওনি, তুমি কলম নেওনি, তুমি শুধু ক্যামেরায় আর শিক্ষকের বা আমার বক্তব্যটা শুনছ, এটাও হতে পারে। অনলাইন ক্লাস এমন একটা ক্লাস, এখানে শিক্ষার্থীর 100% সচেতনতা না থাকলে অনলাইন ক্লাস কার্যকর হবে না। সুতরাং অনলাইন এই ক্লাসগুলো তোমাদের সাথে আমরা নিচ্ছি, কিন্তু এক্ষেত্রে তোমাদের 100% সচেতনতা প্রয়োজন। যখন আমরা ক্লাসগুলো ডিক্লেয়ার করি, তোমরা নির্ধারিত সময়ের আগেই আইসিটি বই, আইসিটি নোট খাতা এবং কলম সহ উপস্থিত থাকবে। আগের মেসেজে আমি মজা করে দিয়েছিলাম যেন কলমে কালি থাকে, এটা কিন্তু সম্পূর্ণই মজা করে দেওয়া হয়েছে। তা মানে এটা বোঝানোর জন্য যে পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন তোমার থাকে যে আমি একটি অনলাইন ক্লাস করতে যাচ্ছি, এবং অনলাইন বলে এটাকে অবহেলা করলে হবে না। অনলাইন ক্লাসকে প্রাতিষ্ঠানিক ক্লাসের মর্যাদায় নিতে হবে, বরঞ্চ অনেক ক্ষেত্রে তোমাকে আরও অনেক সিনসিয়ার হতে হবে। এমনি রেগুলার ক্লাসে তুমি যদি মনোযোগী না থাকো, শিক্ষক দেখতে পায়, তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তোমাকে সে মনোযোগী করার জন্য পদক্ষেপ নিতে পারে। কিন্তু অনলাইন ক্লাসে এ ধরনের কোনো কিছুই করা সম্ভব না। তোমাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন খুবই সীমিত। আমি যা বলছি সেটা যদি তুমি শোনো তাহলে তুমি উপকৃত হবে, সেটা যদি তুমি মনোযোগ দিয়ে না শোনো, তোমার জন্য সেটা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সুতরাং তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শুনবা। আরও একটা বিষয় আমি আগেই বলেছি, শিক্ষকরা কোনো সেলিব্রিটি নয়। তাদের কথা বলার ধরন, তাদের অ্যাপিয়ারেন্স তোমার ভালো নাও লাগতে পারে, তারপরেও তোমাকে ধৈর্য ধরে তার বক্তব্যটা শুনতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ঘরে থাকো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করে আমি এই অনলাইন ক্লাসটি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।